ওকে, এটা মেবি 4 নাম্বার ক্লাস না? দুইটা তিনটা, হ্যাঁ। 6 আর 4। ওকে, তো আমরা এই যেগুলো সূত্র শিখছিলাম ওইগুলো সূত্র রিলেটেড একটা ম্যাথ আছে এখানে। ওকে, এই যে এটা এনট্রপি, এই চ্যাপ্টারেরই একটা টপিক। আমরা এটা এখন পর্যন্ত এটা হয় নাই এখন পর্যন্ত, এটা যখন শিখবো তখন। আর রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করা, এখানে সংনমিত মানে হচ্ছে সংকুচিত করা বা আয়তন হ্রাস করা করলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। কেন বলো? এটা এখন ওই যে পারতে হবে, বলো। রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করলে বা সংনমিত করলে বা আয়তন হ্রাস করা একই কথা। এটা করলে গ্যাসের তাপমাত্রা কেন বৃদ্ধি পায় বলো দেখি। এটা তো একদিন তো বুঝাইছিলাম। এটা পারবা বলতে? হুম। আহ, তুমি বলো। এগুলো তখন ওই যে তুমি পারতে হবে। রুদ্রতাপীয় প্রক্রিয়াটা সবচেয়ে সহজ ব্যাখ্যাটা হচ্ছে আমাদের যেটা মেইন সূত্র, এটা হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। রুদ্রতাপীয় প্রক্রিয়া এখানে জিরো কে। ডিকিউ। হ্যাঁ, রুদ্রতাপীয় প্রক্রিয়া ডি কিউ জিরো। তাহলে সূত্রটা দাঁড়ায় এরকম: ডিইউ প্লাস ডিডব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। এবং আমরা জানি যে ডিইউ সমান, সরি, ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি। এখন এইখানে যে আয়তন সংকুচিত এই যে করা হয়েছে বা আয়তন সংনমিত এই যে করা হয়েছে, তাহলে ডিভি এখানে কি হবে? নেগেটিভ হবে না? হ্যাঁ, তো ডিভি যদি নেগেটিভ হয় তাহলে ডিডব্লিউ যে পি ইন্টু ডিভি, ডিভি এর মান নেগেটিভ হলে ডিডব্লিউ এর মান কি হবে? ডিডব্লিউ হবে নেগেটিভ। তো ডিডব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে এই সূত্র অনুযায়ী ডিইউ এ কি হবে বলো তো? পজিটিভ। ডি, হ্যাঁ, ডিইউ হবে এখানে পজিটিভ। সো ডিইউ পজিটিভ মানে কি? ডিইউ পজিটিভ মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে। এবং তাপমাত্রা তো সরাসরি সম্পর্ক আছে অভ্যন্তরীণ শক্তির সাথে। তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, কমলে কমবে। তো যেহেতু অভ্যন্তরীণ শক্তি এখানে বৃদ্ধি পায়, তার মানে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। বুঝছো? খুবই সহজ একটা ব্যাখ্যা। বুঝছি। ওকে, এখন এখানে এই সৃজনশীলটা পড়ো। এটা সিলেট বোর্ড 2022-এর প্রশ্ন। এবং এই যে ব্যাখ্যাটা শুধুমাত্র বাংলা ভাষা দিয়ে লিখলে কিন্তু হবে না, অবশ্যই সূত্রগুলো লিখতে হবে। এখন এখানে বলছে যে ফুটবলার অনুশীলন করার সময় লক্ষ্য করলেন যে ফুটবলটি ফেটে বাতাস বের হচ্ছে। তো ফুটবল ফাটা বা কোনো বেলুন ফাটা বা কোনো টায়ার ফাটা বা এরকম কোনো একটা মানে সিলিন্ডার ব্লাস্ট হওয়া, এগুলা এগুলা এই কোন প্রক্রিয়ার মধ্যে পড়বে এগুলা? রুদ্রতাপীয়। এগুলা হবে রুদ্রতাপীয় অবশ্যই। তাহলে এখানে আহ এবং আরেকটা জিনিস তো তখন বলছিলাম যে যে কোনো কিছু ফাটার পরে তার যে পরিবর্তিত চাপ বা দ্বিতীয় ক্ষেত্রে চাপ, এটা কার সমান হবে? এই ফাটার পরে চাপ, বায়ুমণ্ডলের চাপে। এটা বায়ুমণ্ডলের চাপের সমান। ওকে, ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর তাপমাত্রা T1 দেওয়া, বায়ুর চাপ দেওয়া। তো এইখানে নির্গত বায়ুর চূড়ান্ত আয়তন বের করতে বলছে। ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর তাপমাত্রা এত, চাপ এত, আয়তন অর্থাৎ V1 দেয়া কত? তো এইখানে V1 এখানে দেওয়া আছে 1 মিটার কিউব। ওকে, V1 দেওয়া 1 মিটার কিউব। তো এইখানে তোমার কার চেঞ্জটা তুমি আসলে জানো? তুমি এখানে চাপের পরিবর্তনটা জানো। তাহলে P1 হচ্ছে 2 atm
P2 হচ্ছে 1 atm। সো তুমি যেহেতু চাপের পরিবর্তন জানো, তোমাকে পরিবর্তিত আয়তন বের করতে বলছে, তাহলে চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্কটা এখানে ইউজ করা লাগবে। তাহলে এখানে P1 এর মান 2, V1 এর মান 1, আর এইখানে যে গামা তো দেওয়াই 1.4, আর P2 এর মান হচ্ছে 1, আর V2 এর মান হচ্ছে এখানে তোমার এখানে বের করতে হবে। সো এখন এটা তো তোমার ক্যালকুলেটর ইউজ তো শিখাইছি, এখন এইখান থেকে V2 এর মান যেটা হয় ওইটা বের করিও। আচ্ছা, উদ্দীপকের ফুটবলের ভিতর থেকে নির্গত বাতাস পারিপার্শ্বিকের তুলনায় গরম হওয়ার কারণ কি? এখন দেখো, এই যে বায়ুর যে তাপমাত্রা, এখন এইখানে বায়ুর তাপমাত্রা বলো তো T1 নাকি T2? এটা হবে T2। হ্যাঁ, এটা হচ্ছে T2। এই যে তোমার petrol-এর তো তো এইখানে তোমার T2 এর মান দেয়া আছে, এইখানে তোমার T2 এর মান দেওয়া কত, 27 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা অবশ্যই তোমার কেলভিন এককে নিয়ে যেতে হবে। P1 দেওয়া, P1 কত ছিল, 2 atm। P2 আমরা পাবো 1 atm। তাহলে আমরা এখান থেকে কি বের করব? বের করব T1, মানে তোমার ফুটবলটা ফাটার আগে যেটা তাপমাত্রা ছিল ওইটা। সো তাহলে টি আর পি এর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে T⁻⁻⁻, ইন্টু মানে T1। হ্যাঁ, এটা P⁻1 T1 টু মাইনাস দি গামা। পাওয়ার। হুম। তো এখন এখানে সবকিছু মান এখানে দেয়া আছে, তুমি যদি T2 এর মান এখান থেকে এখন তো ক্যালকুলেশন করে বের করতে পারবা। আচ্ছা, এটা আসে কত? এটা আসবে, আচ্ছা সরি, আমরা তো T2 এর মানটা তো ধরেই নিছি, আমরা এখানে বের করব T1 এর মান। মানে তোমার ফুটবলের অভ্যন্তরের যে অবস্থা, এটা হচ্ছে T1 এর মান আসবে। ফুটবল থেকে যে বাতাস বের হচ্ছে তা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ। ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর তাপমাত্রা, আচ্ছা সরি, এখানে একটা জিনিস তো বুঝতেই এখানে ভুল হয়েছে। দেখো, এইখানে আসলে বায়ুমণ্ডলের এই যে তাপমাত্রা তো এখানে দেয়া নাই, এখানে ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর তাপমাত্রা দেওয়া হয়। প্রশ্ন করতে ভুল হইলে তো এই সমস্যা। আচ্ছা, তো এখন এইখানে প্রশ্নে যেটা বলছে যে মানে P2 তো হচ্ছে যে মানে যেটা বাইরের পরিবেশের, এটা কত, 1 atm। T1 ফুটবলের ভিতরেরটা হচ্ছে 2 atm। আর T1 এটা ফুটবলের অভ্যন্তরস্থ যে তাপমাত্রা, এইটা দেওয়া 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। এখন ফুটবলটা ফাটার পরে বায়ুমণ্ডলে যে টেম্পারেচার হবে এটা আসলে বের করা লাগবে। তো সূত্রটা হচ্ছে T1 টু দি পাওয়ার গামা P1, 1 মাইনাস গামা, T টু দি পাওয়ার গামা P2, 1 মাইনাস গামা। সো এখন যে বায়ুমণ্ডলের যে তাপমাত্রাটা আমরা পাবো, এটার মান আসবে 246.1। এটা আসবে কত, 246.1 কেলভিন। সো এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের এই যে তোমার টেম্পারেচারটা। তো বায়ুমণ্ডলের এই টেম্পারেচার ফুটবলের যেটা তো তোমার ভিতরের টেম্পারেচার ছিল কত, এই 300 কেলভিন, আর বায়ুমণ্ডলের হচ্ছে 246 কেলভিন। তো যেহেতু ফুটবলের এই তোমার ভিতরের বায়ুর তাপমাত্রা বেশি, তো অবশ্যই এই এখান থেকে ফুটবল থেকে গরম বাতাস বের হবে না। হ্যাঁ। ওকে।
আচ্ছা, খুবই সহজ। আচ্ছা, আমি এখন আজকে এই ক্লাস শেষে এখন টেস্ট পেপার দিয়ে দিব। তুমি এগুলা মানে আমরা তো এখন পর্যন্ত বেশ কিছু টপিক পড়া বাকি আছে, এনট্রপি, তারপর কার্ণচক্র। এর ওইগুলা বাদে যেগুলো টপিক আমরা পড়ছি ওইগুলারও এরকম অনেক সৃজনশীল পেয়ে যাবা। তুমি এগুলা প্র্যাকটিস করবা। ওকে। তো এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ধারণা আমরা, তো এখন পর্যন্ত তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আমরা যা যা যাবতীয় কিছু আছে এগুলো আমরা পড়ছি। তো এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। সো আমি এখানে এখানে তোমার বইয়ের যে ছবিটা আছে এটা হচ্ছে প্রামাণিক স্যারের বই। তো এইখানে এই যে খেয়াল করো যে তাপগতিবিদ্যার এই যে প্রথম সূত্রে আমরা এই দেখছি যে তাপকে এই যে কাজে এবং কাজকে তাপে রূপান্তরিত করা সম্ভব। আমরা তো এগুলা এই যে পড়ছি যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক, এবং যে কোনো শক্তি অর্থাৎ তাপকে তুমি কাজে রূপান্তর করো অথবা কাজকে তাপে রূপান্তরিত করো না কেন, মোট শক্তি সংরক্ষিত থাকে। এবং আমরা এটাও পড়ছিলাম, এটা শক্তি সংরক্ষণশীলতা নীতির একটা রূপ। এগুলো মনে আছে? হ্যাঁ। এদের এখানে এটা বলে দিছে যে এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, শক্তি সংরক্ষণশীলতা বিধির একটি বিশেষ রূপ। আমরা এগুলা তো পড়ছিলাম। এখন একটা জিনিস খেয়াল করো যে এমন অনেক আহ, এই তোমার প্রক্রিয়া আমরা যদি চিন্তা করি যে ওইগুলাতেও শক্তি সংরক্ষণশীলতা নীতি পালন করা সম্ভব, বাট ওইসব প্রক্রিয়া কখনোই হয় না। যেমন একটা উষ্ণ যে বস্তু এবং শীতল এই যে বস্তুকে তুমি যদি পরস্পরের সংস্পর্শে রাখো, তাহলে স্বাভাবিকভাবে এইখান থেকে এই কি হবে, এই টেম্পারেচার টি ওয়ান, এটা টি টু, যদি টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু হয়, তাহলে তাপের সঞ্চালন আমরা জানি যে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে হবে না। আমরা তো এটা জানি। হ্যাঁ। এখন তাহলে এখানে কি হয়, শীতল এই যে বস্তুটা বা যেটার টেম্পারেচার কম ওইটা তাপ গ্রহণ করে আর উষ্ণ বস্তুটা তাপ বর্জন করে। বাট এমন কোনো ঘটনা ঘটা সম্ভব না যে যেখানে শীতল বস্তুটা তাপ বর্জন করে আরো শীতল হয় এবং ওই তাপ গ্রহণ করে উষ্ণ যে বস্তুটা আরো উষ্ণ বা গরম হয়। এরকম কি সম্ভব হয় আসলে? মানে যেটা ঠান্ডা বস্তু এটা আরো ঠান্ডা হচ্ছে, বা এই যেটা না। গরম বস্তু এটা আরো গরম হচ্ছে, এরকম আসলে হয় না। সো এইরকম যদি হইতো, তাও কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি খুবই ভালোভাবে এখানে পালন হইতো। মানে এখানে এই যে খেয়াল করো, এইখানে যেটা উষ্ণ এই যে বস্তু আছে, ধরো যে এই বস্তুটা আছে, এর এই টেম্পারেচার বেশি, টি ওয়ান, টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু। তো এখন এ বস্তুটা যে পরিমাণে তাপ ছেড়ে দিচ্ছে, বি বস্তুটা ঠিক ওই পরিমাণে তাপ কিন্তু গ্রহণ এই যে করতেছে, করে একজনের টেম্পারেচার হ্রাস পাচ্ছে আরেকজনের টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তো এইখানে তাপের কোনো লস হয় নাই, মানে এ যে পরিমাণে তাপ ছেড়ে দিচ্ছে আরেকজন সেই পরিমাণে তাপ গ্রহণ করতেছে, মানে এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা পালিত হচ্ছে। কিন্তু যদি এমন হইতো যে এ বস্তু টি ওয়ান, টি টু, যেখানে টি ওয়ান হচ্ছে বড়, এদের মধ্যে তোমার তাপীয় সংযোগ যে ঘটালে তোমার কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার এই যে এই বস্তুতে তাপ আসতেছে, বাট এইখানে কম তাপমাত্রার বস্তুটা যে পরিমাণ তাপ ছাড়তো, বেশি তাপমাত্রার বস্তুটা ঠিক ওই পরিমাণে তাপ গ্রহণ করতো, মানে এই প্রক্রিয়াতেও কোনো ধরনের শক্তির অপচয় ঘটতো না। অর্থাৎ এইখানেও শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হইতো। বাট শক্তি সংরক্ষণশীলতা নীতি পালন হইলেও এই প্রক্রিয়াটা আসলে সম্ভব না। ওকে। এই প্রক্রিয়াটা যে আসলে সম্ভব হয় না মানে এটা তোমার বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়া সম্ভব। এইটা বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়া সম্ভব যে তোমার এই যে ধরো যে এইখানে টি ওয়ান তাপমাত্রার একটা বস্তু আছে, এইখানে টি টু তাপমাত্রার একটা বস্তু আছে, যেইখানে টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু।
তো এইটা তো জীবনেও সম্ভব না যে তোমার T2 T1 কে তাপ দিবে। এটা তো সম্ভব না। কিন্তু এটা ঘটানো হয়। এটা নিজে থেকে যে ঘটে না, এটা বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটানো হয়। এবং আমরা যখন এ, এই চ্যাপ্টারে রেফ্রিজারেটর বা ফ্রিজের কার্যনীতি আছে, এবং ফ্রিজের ক্ষেত্রে এটা এই, করা হয়। তো আমরা যখন এটা পড়বো, এটা তখন আমরা শিখবো যে ফ্রিজের ক্ষেত্রে তোমার এই যে কম টেম্পারেচারের এই মানে এই বস্তু থেকে আরো তাপ এই শোষণ করে নেওয়া হয় আসলে। তো এখন এইখানে তোমার তাপগতিবিদের দ্বিতীয় সূত্রে যেটা মূলনীতি, এটা হচ্ছে কোনো ধরনের বাহ্যিক তোমার বল প্রয়োগ করা ছাড়া অথবা বাহ্যিক শক্তি প্রয়োগ করা ছাড়া একটা শীতল বস্তু থেকে স্বতঃস্ফূর্ত ভাবে তাপ একটা উষ্ণ বস্তুতে যেতে পারে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। মানে এরা নিজে থেকে এই এই প্রক্রিয়া সম্ভব না, এটা বল প্রয়োগ করে বা বাইরে থেকে শক্তি প্রয়োগ করে এটা এই যে ঘটানো সম্ভব। সো এই নীতির উপরে ভিত্তি করে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসলে আসছে। আচ্ছা দেখি এখন এইখানে রিডিং এ যা যা আছে। তাপ স্বভাবতই উষ্ণ বস্তু থেকে, আমরা তো এগুলো অলরেডি পড়ছি যে তাপ বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তুতে সঞ্চালিত হয় যতক্ষণ না তাপমাত্রা সমান হয়, এবং তাপমাত্রা সমান হলে তাপের সঞ্চালন বা এই প্রবাহ বন্ধ হয়ে যায়, আমরা এগুলো অলরেডি জানি। এখন এখানে আরো একটা এই যে এই জিনিস আছে, কোনো পরিমাণ কাজকে বা শক্তিকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা সম্ভব, বা তাপ শক্তি বা অন্য শক্তিতে রূপান্তরের স্বাভাবিক প্রবণতা নেই। তাই তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা সম্ভব নয়। এখন এই যে তাপকে তো সম্পূর্ণরূপে তোমার কাজে রূপান্তরিত করা যায় না। কারণ হচ্ছে যে তুমি যে পরিমাণ তাপ দিবা, এটা হচ্ছে সম্পূর্ণরূপে কাজে পরিণত না হয়ে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কিছুটা ব্যয় হয়। যেমন হচ্ছে যে শীতলতর বস্তু থেকে তাপ সংগ্রহ করে তা কাজে রূপান্তর করা যায় না। মানে তোমার হচ্ছে যে এই জিনিসটা দ্বারা যেটা আসলে বোঝায়, এটা হচ্ছে যে এখানে খেয়াল করো। কি এগুলো এখানে দিচ্ছে? আচ্ছা, এইখানে একটা বস্তু আছে আর এইখানে একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা ধরো যে কাজ করবে, তুমি এই সিস্টেমের মাধ্যমে বা কোনো একটা মেশিনের মাধ্যমে ডিডব্লিউ পরিমাণ কাজ তুমি পাবা। ওকে। তো এখন মানে সিস্টেমে তোমার নিজের টেম্পারেচার ধরলাম যে T2, আর এই যে এই তোমার বস্তুর টেম্পারেচার T1, এই ধরলাম এটা সোর্স। এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই পুরো জিনিসটা ক্লিয়ার হবে। তো এটা সোর্স তো কোনো একটা সিস্টেমের মাধ্যমে বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে আমরা যদি কাজ করে নিতে চাই, তো আমার তো অবশ্যই একটা পাওয়ার সোর্স লাগবে, যে যেখান থেকে আমার পাওয়ার সাপ্লাইটা আসবে বা আমার যে সরবরাহিত তাপ এটা আসবে। এখন তোমার সিস্টেমের টেম্পারেচার যদি তোমার উৎসের টেম্পারেচার থেকে বেশি হয়, মানে T2 ইজ গ্রেটার দেন যদি T1 হয়, এইখানে কি কোনো কাজ হবে? না। কাজ হওয়ার জন্য এই যে এখানে তোমার কি করা লাগবে, যে সোর্স থেকে সিস্টেমে তাপ আসতে হবে। তো সোর্স থেকে সিস্টেমে তাপ আসতে হলে এখানে শর্তটা কি হওয়া লাগবে? সোর্সের টেম্পারেচার বেশি হওয়া লাগবে, সিস্টেমের টেম্পারেচার কম হওয়া লাগবে। বাট যদি সিস্টেমের টেম্পারেচারই যদি তোমার এই যে বেশি হয়, তাহলে তো সোর্স থেকে এই সিস্টেমে কোনো প্রকার তাপ সরবরাহ আসবে না, উল্টা সিস্টেম থেকে এই তোমার সোর্সে তাপ চলে যাবে। এই বুঝছো তো এটা, না? হ্যাঁ, বুঝছি। ওকে। এই যে এইখানে এই লাইনটা দ্বারা মূলত তাই এখানে বোঝানো হয়েছে যে শীতলতর বস্তু থেকে তাপ সংগ্রহ করে তা কাজে রূপান্তর করা যায় না। মানে তুমি যার মাধ্যমে কাজ করবা তার টেম্পারেচার এই যদি তোমার সোর্স থেকে বেশি হয়ে যায়, তাহলে সেইখানে কোনো কাজ সম্ভব না।
কারণ হচ্ছে যে শীতলতর বস্তু থেকে তাপ উষ্ণতর বস্তুতে কখনোই স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয় না। স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে নিজে। এখন এটা তোমার মেশিনের মাধ্যমে বাধ্য করে তাপ নিয়ে যাওয়া যায়, ওইটা আমরা পরে শিখবো। আচ্ছা, এখন এইখানে আরো কিছু জিনিস আছে যে মূলত এই ধারণাটার উপর যে তোমার শীতলতম বস্তু থেকে তাপ সংগ্রহ করে কাজ করা যায় না, এবং তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না। এর কিছু অংশ কোথায় ব্যয় হয়? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে। তো এই দুইটা ধারণার উপর মূলত ভিত্তি করেই এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা প্রণয়ন করা হয়েছে। তাপকে সম্পূর্ণরূপে কাজে এই রূপান্তর করা সম্ভব নয়, এবং তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে শীতলতর বস্তু থেকে উষ্ণতর বস্তুতে সঞ্চালিত হয় না। এই যে এসব ধারণা থেকেই মূলত তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ধারণা। তো তাপগতিবিদ্যার এই দ্বিতীয় সূত্রের ভিত্তি কি কি, এটা আশা করি এটা বুঝছো। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে এইটার তিনটা বিবৃতি আছে, বাট তিনটা বিবৃতির এই মূল ভাষা হচ্ছে একই, বাট তিনজন সায়েন্টিস্ট এটা আসলে মানে একটু ভিন্ন ভিন্ন ভাবে এটা ব্যাখ্যা করছেন। তো এইগুলো সায়েন্টিস্ট গুলো হচ্ছে প্লাঙ্ক, কেলভিন এবং ক্লোসিয়াস। তো এখন এদের বিবৃতিগুলা এখানে দেয়া আছে। এগুলা মাঝে মাঝে পরীক্ষা কিন্তু ডিরেক্ট জিজ্ঞেস করবে যে তাপগতিবিদ্যা এই দ্বিতীয় সূত্র সম্পর্কিত প্লাঙ্কের বিবৃতি লেখো অথবা ক্লোসিয়াসের বিবৃতি লেখো। এই দুইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে প্লাঙ্কের বিবৃতি এবং সবচেয়ে যেটা বেশি আসে এটা হচ্ছে ক্লোসিয়াসের বিবৃতি। তবে এই এই তিনটা বিবৃতি একটু জেনে রাখবা। এখন এখানে এই যে খেয়াল করো, প্লাঙ্ক যেটা বলছে যে এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয়, মানে এমন ইঞ্জিন বানানো সম্ভব নয় যে ইঞ্জিন একবার পূর্ণ আবর্তনে কেবল একটি তাপীয় উৎস থেকে তাপ সংগ্রহীত হবে এবং অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত সংগৃহীত তাপের সবটুকুই কাজে রূপান্তর করা যাবে। এইটা একবার এই যে নিজে একবার এই পড়ো, তাহলে এটা কি বলছে এটা বুঝতে পারবে। আমি বলতেছি এটা, এটা পড়ে দেখো একবার। এইখানে বলছে যে যার একটি পূর্ণ আবর্তনে বা তোমার একবার কাজ করলে একটি তাপীয় উৎস থেকে তাপ সংগ্রহীত হবে। ধরো যে এটা আমার ইঞ্জিনটা, বা এটা হচ্ছে আমার সিস্টেম বা ইঞ্জিন, এটা হচ্ছে আমার সোর্স, আর এইখানে আমি পাবো আউটপুট বা আমার যেটা এই কাঙ্ক্ষিত যেটা কাজ আমার, এইটা হচ্ছে ডাব্লিউ। তো ইনি যেটা বলছেন যে তোমার ইঞ্জিনটা সোর্স থেকে যে পরিমাণে তাপ সংগ্রহ করবে এই পুরোটাই কি এই তোমার এই কাজে রূপান্তর করতে পারবে? না। এই ইঞ্জিনটা কিন্তু হচ্ছে তোমার কখনোই পুরোটাই কাজে রূপান্তর করতে পারবে না যদি না ইঞ্জিনের নিজস্ব কিছু পরিবর্তন না ঘটায়। প্রতিটা ইঞ্জিন বা প্রতিটা সিস্টেম অবশ্যই তার নিজস্ব পরিবর্তন ঘটাবে, তারপরে বাকি অংশটুকু কাজে রূপান্তর করবে। এটা হচ্ছে এইটা তার যে তোমার নিজস্ব যেটা পরিবর্তন, আমরা এটাকেই এতদিন আমরা পড়ছি ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে। তো ইনি এটা যে বলছে যে অন্যত্র কোনো পরিবর্তন ব্যতীত মানে ডিইউ ব্যতীত সংগৃহীত তাপের সবটুকুই কাজে রূপান্তর করা যাবে এইরকম কোনো ইঞ্জিন বানানো সম্ভব নয়। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। মানে এখন এটা এই যে তোমার এই কোন মতবাদের সাথে এটা মিল আছে বলো তো? এটা হচ্ছে এই যে তোমার এই তোমার ফার্স্ট যেটা ধারণা যে তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব নয়। এই লাইনটাই উনি একটু ভিন্ন ভাষায় ব্যাখ্যা করছে, এটা বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, মানে এই যে তোমার প্লাঙ্কের বিবৃতি মূলত কোন তোমার ধারণার উপরে ভিত্তি করে আসছে? এটা হচ্ছে তাপকে কখনোই সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব না। এটা অবশ্যই ইঞ্জিনের বা সিস্টেমের নিজস্ব কিছু পরিবর্তন লাগবে, মাস্ট।
দেন এখানে আছে কেলভিনের বিবৃতি। কোনো বস্তু বা উৎস থেকে তাপ সংগ্রহ করার ফলে যখন এর তাপমাত্রা পারিপার্শ্বিকের বস্তুগুলোর মধ্যে শীতলতম বস্তু তাপমাত্রা অপেক্ষা কম হয়, তখন আর কোনো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তাহাতে তাপ সংগ্রহ করে কাজ করা সম্ভব নয়। এখন এই যে পড়ো এটা। এখন এইখানে যেটা বলছে যে এটা আমার ইঞ্জিন। এখন ইঞ্জিনে হচ্ছে তুমি সোর্স থেকে, এখানে তাপ সংগ্রহ করলা কিউ পরিমাণ। এখন তাপ সংগ্রহ করার পরে এখন তুমি এখান থেকে সোর্স থেকে তুমি তাপ সংগ্রহ করলা। তাপ সংগ্রহ করার পরে ধরো এখন সোর্সের যে তোমার টেম্পারেচার T1, এটা হয়ে গেছে লোয়েস্ট, মানে তোমার ওই সোর্সের বা উৎসর আশেপাশে যতগুলা বস্তু আছে সবগুলা বস্তুর মধ্যে সোর্সের টেম্পারেচার সবচেয়ে কম হয়ে গেছে। তাহলে এই সোর্স দ্বারা কি আর কোনো কাজ করানো সম্ভব হবে? না। সোর্সের টেম্পারেচার যদি সবচেয়ে কম হয়, ওই সোর্স কি আর কোনো ইঞ্জিন বা আর কোনো সিস্টেমকে তাপ দিতে পারবে? তাপ দিতে পারবে না। না। তো তাপ যদি দিতে না পারে তাহলে ওই ওই বস্তু দ্বারা আর কোনো কাজ করা সম্ভব না। সো এইটা, এই বিবৃতি দ্বারা এটাই বোঝানো হয়েছে। এখন এই বিবৃতি এখন এই যে কোন ধারণার উপর আসছে, যে তাপ কখনোই স্বতঃস্ফূর্তভাবে শীতলতম বস্তু থেকে উষ্ণতর বস্তুতে সঞ্চালিত হয় না। এটা হচ্ছে এই ধারণার উপর। এখন এইখানে এই যেটা বলছে যে তোমার ক্লোসিয়াস এর বিবৃতি, কোনো যন্ত্রের পক্ষেই বাইরের জগতে পরিবর্তন সৃষ্টি ব্যতীত এর পূর্ণ আবর্তনে একটি তাপীয় উৎস থেকে তাপ সংগ্রহ করে ওই তাপ উষ্ণতর কোনো কোনো বস্তুতে চালনা করা সম্ভব নয়। বাইরে থেকে কাজ না করলে শীতল কোনো যন্ত্রের পক্ষে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ চালনা সম্ভব নয়। আমি তো ওই যায় একটু আগে আর কি এই যেটা বললাম যে কোনো একটা শীতল বস্তু তো স্বতঃস্ফূর্ত ভাবে কোনো উষ্ণ বস্তুকে তাপ দিবে না। এটা বাইরে থেকে বল প্রয়োগ করে বা বাধ্য করে বা বাইরে থেকে শক্তি প্রয়োগ করে এটা এটা ঘটানো হয়। তো এইখানে আসলে ওইটাই বলছে যে বাইরে থেকে কাজ তুমি যদি না করো তাহলে কোনো শীতল বস্তু থেকে তাপ উষ্ণ বস্তুতে এই সঞ্চালন করা সম্ভব হবে না। এটা হচ্ছে তোমার বাইরে থেকে বল প্রয়োগ করা লাগবে বা 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 বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে দেন একটা শীতল বস্তু থেকে তাপ তখন একটা বেশি তাপমাত্রার বস্তুতে সঞ্চালন করা সম্ভব। এগুলো বুঝছো? বুঝছি। ওকে। তো এইগুলো হচ্ছে এই টপিক রিলেটেড তোমার থিওরিটিক্যাল কথাবার্তা। এইগুলা এমনিতে বই রিডিং পড়বা বা আমি আমি যা যা বললাম এইগুলো একটু মনে রাখলেই হবে। ওকে। এরপরে কি ব্যাপার, এইটুক ব্যাখ্যা করতে আধা ঘন্টা চলে গেল। ওকে, এখন দেখো তাপ ইঞ্জিন। এখন আমরা যে এখানে এই যে বললাম যে তোমার একটা শীতল বস্তু থেকে এই স্বতঃস্ফূর্ত ভাবে এই যে কখনোই একটা উষ্ণ বস্তুতে তাপ সঞ্চালন করা সম্ভব হয় না। সো যেহেতু স্বতঃস্ফূর্ত ভাবে সম্ভব হয় না, সো এই প্রক্রিয়াটা আজ ঘটানোর জন্য তাপ ইঞ্জিনের আবিষ্কার করা হয়েছে। তো তাপ ইঞ্জিন যেটা এখানে করে, এটা হচ্ছে তোমার তাপটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। অথবা এই যে এখন এই কোন একটা বস্তুর মধ্যে তোমার ধরো যে একটা কিউ পরিমাণে তাপ আছে। সো একটা বস্তু তুমি যদি একাই এখানে রেখে দাও,
এই বস্তু দ্বারা কি কোনো কাজ করানো সম্ভব? সম্ভব না। তো এর সাথে একটা সিস্টেম বা ইঞ্জিন লাগবে অবশ্যই, যার মাধ্যমে কাজ করানো যাবে। তো তাপ থেকে তোমার এই কাজে রূপান্তর করার জন্যই মূলত তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিনের উদ্ভব। সো এইখানে সংজ্ঞাটা দেয়া আছে যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তাকে তাপ ইঞ্জিন বলে। এখন তুমি যে কোনো একটা জিনিসের দক্ষতা আমরা মানে কিভাবে মেজার করি? যে এই ধরো যে আমাদের এই যেগুলা তোমার সরবরাহকৃত তাপ আছে, আর তোমার হচ্ছে রেজাল্ট, মানে তোমার এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। এখন তুমি এর দক্ষতা তুমি কিভাবে মেজার করবা? যে আউটপুট আর ইনপুটের যে রেশিও, এটা না, মানে তুমি কি পরিমাণ ইনপুট দিলা হুম। আর কি পরিমাণ আউটপুট পাইলা, এইটা রেশিওটাই তো হবে এর দক্ষতা, মানে যে কোনো একটা জিনিসের। তাহলে আমাদের তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে সর সর তো এখানে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে ইনপুট কি বলতো? ইনপুট হচ্ছে তাপ, না? আর আউটপুট কি? আউটপুট হচ্ছে কাজ। তাহলে এই তাপ ইঞ্জিনের দক্ষতা কি হবে? এখানে দক্ষতাকে প্রকাশ করা হয়, এই ডব্লু সিনের বাই নাম কিউ। জানি কি? ই এই সিনের নাম ইটা। মনে হয়, হ্যাঁ এই সিনের নাম ইটা। ইটা। এটা আছে তোমার 19-এ ইয়া ছিল না, ওই যে এই কুয়ার যে চ্যাপ্টারটা ছিল আর কি, ওই চ্যাপ্টারটা মেবি ছিল। সো এটা হচ্ছে তোমার কাজ বাই তাপ, মানে আউটপুট ডিভাইড বাই। আচ্ছা, এখন এইখানে এই সূত্রের আরেকটা ইয়ে আছে, যে তুমি যদি একে কিউ1 পরিমাণে তাপ দাও, আর এ যদি কিউ2 পরিমাণে তাপ যদি ছেড়ে দেয়, মানে কিউ1 হচ্ছে এখানে গৃহীত তাপ, আর কিউ2 হচ্ছে বর্জিত তাপ। তো এ যদি তোমার কিউ1 পরিমাণ তাপ গ্রহণ করে কিউ2 পরিমাণ তাপ ছেড়ে দেয়, তাহলে এ তোমার এই কি পরিমাণ তাপ এই তোমার কাজে পরিণত করছে? কিউ1 মাইনাস কিউ2 পরিমাণ তাপ সে কাজে পরিণত করছে, না? হুম। তাহলে এর দক্ষতা কি হবে? কিউ ওয়ান তাহলে মাইনাস কিউ টু। হ্যাঁ, না, 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 ডব্লু। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই হবে কিউ1 মাইনাস কিউ2, মানে এটা হচ্ছে কাজ, আর ডিভাইড বাই কিউ1। তাহলে এখন তুমি যদি এই যে লসাগুর নিয়মে তুমি যদি এখানে এখন তুমি যদি ভাগ করো, তাহলে এরকম একটা সূত্র পেয়ে যাবে। ওকে। তো এখন তোমার যদি পার্সেন্টেজে বের করতে হয়, জাস্ট এর সাথে 100% গুণ করে দিবা, শেষ। এখন এইখানে খেয়াল করো, এই একটা ই আচ্ছা, এটা তো এটা নেক্সট পেজে লিখি, এখানে পেজ ফাঁকা আছে। ওয়েট। তো এইখানে যে দক্ষতার আমরা সূত্রটা পড়লাম, এটা হচ্ছে কিউ2 বাই কিউ1, এটা না? তো এই ইঞ্জিনের তোমার যে এই এই দক্ষতা কোন ক্ষেত্রে 100% হবে? তোমার ইঞ্জিনের এই দক্ষতা যদি 100% হইতে হয়, এখানে খেয়াল করো, এখানে 1 মাইনাস 0 হওয়া লাগবে না? মানে তখন এটা 1 ইন্টু 100% দিলে তোমার দক্ষতা হবে 100%, এরকম না? হুম। তো হ্যাঁ। এখন কিউ2 বাই কিউ1 এর মানটা 0 হওয়া লাগতেছে। তো এখন খেয়াল করো, এখানে কিউ1 তো 0 হবে না। কিউ1 তো আমরা যে পরিমাণ তাপ দিব ওইটাই। তো এখানে এই ভাগফলটা কখন এই 0 হবে? যখন
কিউ টু এর মান কিউ 0, টু এখানে জিরো। কিউ টু কি? কিউ টু হচ্ছে, বর্জিত তাপ। কিউ টু হচ্ছে বর্জিত তাপ। ওকে, এখন এখানে দেখো কিউ টু হচ্ছে বর্জিত তাপ, তো বর্জিত তাপ 0 যদি হয়, এখন বর্জিত তাপ 0 মানে কি? আমরা জানি যে কাজ সমান হচ্ছে Q1 মাইনাস Q2। তাহলে বর্জিত তাপ 0 হলে এখানে ডাব্লিউ সমান Q1 হওয়া লাগে না? মানে তুমি যে পরিমাণ তাপ আহ, মানে সরবরাহকৃত তাপের পুরোটাই তোমার কাজে রূপান্তরিত হয়েছে। এটা কি সম্ভব আদৌ হুম। যে সরবরাহকৃত তাপের পুরোটাই কাজে রূপান্তর হবে? না। সো এটা যেহেতু সম্ভব না, অতএব কোনো ইঞ্জিনের এই দক্ষতা 100% হওয়া সম্ভব না। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এরপরে এখন পড়ো এগুলো। এখানে বলছে একটি ইঞ্জিন প্রতি চক্রে এত জুল তাপ গ্রহণ করে, তার মানে তোমার গৃহীত তাপ হচ্ছে Q1 3400 জুল, আর এত পরিমাণ তাপ বর্জন করে। তাহলে Q2 হবে 2400 ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজ। তাহলে কাজ কত? কাজ হচ্ছে 3400 মাইনাস 2400 মানে 1000। আর দক্ষতা কি হবে? দক্ষতা কাজ ডিভাইড বাই Q1 ইন্টু 100%। আমরা যদি পার্সেন্টেজে বের করি, তাহলে এটা হচ্ছে 1000 ডিভাইড বাই 3400 ইন্টু 100%। তো এটা হচ্ছে 29.41। খুবই সহজ এগুলো ম্যাথ। একটি ইঞ্জিনের কার্যকর বস্তু থেকে যত জুল তাপ উৎস তত গ্রহণ করে কাজ সম্পন্ন হবার তার 30% তাপ বর্জন করে ইঞ্জিনটির কর্মদক্ষতা। ওকে, মানে এখানে Q2 এই কি হবে বলতো? এখানে প্রশ্ন কিউ অনুযায়ী ওয়ানের কিউ ওয়ানের 30%। এটা হচ্ছে 30% অফ Q1। তাহলে এটা হবে 0.03 ইন্টু Q1, তাহলে এটা হবে 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এটা হবে 0.3 ইন্টু Q1 ডিভাইড বাই Q1, তার মানে 1 মাইনাস 0.3, তার মানে 0.7। এখন তুমি যদি এটাকে পার্সেন্টেজে লেখো তাহলে হবে 70%। ওকে, একটি ইঞ্জিনে দক্ষতা দেওয়া সিঙ্কে এই 400 জুল তাপ বর্জন করলে কি পরিমাণ তাপ গ্রহণ করবে, এটা নিজে করে নিও, খুবই সহজ। এখানে Q2 দেওয়া আর দক্ষতা দেওয়া Q1 এর মান বের করবে। খুবই সিম্পল একটা ম্যাথ। আচ্ছা, ধরো একটু time।